Madison Row. কিন্তু ঠাকুরমশাই, আপনি কি করে জানলেন যে ওই শ্মশান থেকে ঠিক 750 হাত দূরে একটা বেল গাছ রয়েছে? সে আর তেমন কিছু নয় মাস্টার। অনেক দিন আগে আমি একবার একটা কাজে ওই গ্রামে গিয়েছিলাম, তখনই বোধহয় দেখেছি, মনে রয়ে গেছে বোধহয়। উমানাথ চক্রবর্তী কিন্তু কথাটা কেমন দায়সারাভাবে উত্তর করলেন, যেন কিছু একটা বলে ব্যাপারটা চাপা দেওয়ার চেষ্টা করতে চাইলেন। তাই আবার বললেন, ওসব নিয়ে এখন আর ভাবার প্রয়োজন নেই। যা হয়ে গেছে তা ভেবে আর কি লাভ। বিপদের হাত থেকে যে মুক্তি পাওয়া গেছে এই যথেষ্ট। ওই নিয়ে এখন বেশি নাড়াঘাটা করার কি দরকার? যা যায় তা একেবারেই যায়, তার ফিরে আসে না। আর তাছাড়া শরীরটাও খুব একটা ভালো বোধ করছি না। ওসব ছাড়ো না হয়। রাম গাঙ্গুলি বোধহয় চক্রবর্তী মশাইকে চেপে ধরতে যাচ্ছিলেন, কিন্তু ওনার শেষের কথাটা শুনে চুপ করে গেলেন। ফটিকের চায়ের দোকানে আমরা সবাই এসে বসেছি। কাল বিকেলে নিশিকান্তপুর থেকে আমি আর রাম গাঙ্গুলি ফিরে এসেছি। ফিরে এসে একবার উমানাথ চক্রবর্তীর সাথে দেখা করেছিলাম। নিশিকান্তপুরে আমাদের সাথে যে অদ্ভুত অলৌকিক ব্যাপার ঘটেছিল সেটা নিয়ে চক্রবর্তী মশাইয়ের সাথে একটু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু উনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন দেখলাম। পরশুদিন ভোর রাত থেকে বেশ জ্বর এসেছে, তাই ওনাকে আর বিরক্ত করিনি। খুব স্বভাবতই আজ বিকেলে ফটিকের চায়ের দোকানে সবাইকে যখন গাঙ্গুলি মশাই নিশিকান্তপুরের ঘটনাগুলো বলছে, তখন পণ্ডিত মশাইকে এদিকে আসতে দেখে বেশ অবাক হয়ে গেছিলাম আমরা। আজ মোটামুটি সবাই এসেছে, একমাত্র চরণ ঘোষ ছাড়া। সে নাকি তার আত্মীয়ের বিবাহ ঘটিত কোনো একটা কাজের সূত্রে গ্রামের বাইরে গেছে। আজকে আড্ডাটা তার বাড়িতে বসার কথা ছিল, কিন্তু সে না থাকায় আমরা ফটিকের চায়ের দোকানে এসে বসেছি। ফটিকের সেই বিখ্যাত 1 রাউন্ড চা ঘুরে গেছে। এর মধ্যেই নিশিকান্তপুরের গোটা ঘটনাটা যতটা সম্ভব ছোট করে একবার বেশ উৎসাহের সাথে বলে ফেলেছেন রাম গাঙ্গুলি। আমিও ওনার সাথে সাথে কথায় তাল দিয়ে গেছি। সমস্ত ঘটনাটা শোনার পর সবাই কেমন চুপ করে চা খাওয়ায় মন দিল। এমনকি ফটিকও মাঝে মাঝে নিজের হাতের কাজ থামিয়ে আমাদের দিকে উৎসুক হয়ে সমস্তটাই গম্ভীরভাবে শোনার চেষ্টা করছিল। সবাই যখন একেবারে থম মেরে রয়েছে, তখন প্রথম কথা বলে উঠল ফটিক। আরে মাস্টার, ও তিথি নক্ষত্র কিসব হলে পরে মরতে দোষ লাগে? আপনার খুড়মশাই মনে হয় দোষ লেগেছিল, সে মনে হয় আবার আসবে। ফটিকের কথাটা সবার মনে ধরল, কিন্তু উমানাথ চক্রবর্তী কেমন যেন ভারী গলায় বলে উঠল, এই হতবাগা, তুই চুপ করে যা, আরেক কাপ চা দে সবাইকে। উমানাথ চক্রবর্তীর কথায় ফটিক কিছুটা মিয়ে গেলেও সে আস্তে আস্তে নিজের মনে মনেই কিছু কথা বলতে লাগলো। জানবো না কেন? চায়ের দোকান চালাই বলে আমার কাছে সব খবর থাকে। সেই তো সেইবার একটা মরাকে দোষ লাগলো, তারপর সেই কি গ্রাম জুড়ে তাণ্ডব। রে বাবা, আমি নাকি জানবো না। আপনারা ভালোই ভালোই গ্রামে ফিরে এসেছেন, এটাই অনেক মাস্টার। এখন আর ওইসব নিয়ে মাথা না ঘামানোই ভালো। সে কি অবস্থা! উফ, আপনাদের না বললে বুঝতেই পারবেন না। আমি তো ভয়ে একবারে কাঠ হয়ে গেছি মশাই। এই বুঝি মরা জেগে উঠে আমাদের দিকে তেড়ে আসে। ভাগ্যিস তখন ঠাকুরমশাই মোবাইল ওই বেল পেরে আনতে বললেন, তা না হলে একবারে খাইছিল আমারে। তবে আমাদের রাম গাঙ্গুলি যাই বলুক, ওনার সাহস আছে মানতে হবে। আমরা সবাই ভয়ে সিটিয়ে গেছি, এদিকে উনি তখনও
গায়ের জোরে মৃতদেহটা ধরে বসে আছেন? ভাবা যায় না, ভাবা যায় না। দূর কি বলেন মাস্টার, চোখ বন্ধ করে বসেছিলাম তো তাই আর কি। ভাদুরী মশাই অনেকক্ষণ ধরে চুপ করে আমাদের কথাবার্তাগুলো শুনছিলেন। এবার তিনি বলে উঠলেন, কথা শুনে তো মনে হচ্ছে একটা সমস্যা বেশ তৈরি হয়েছিল, কিন্তু সেটা যখন কেটে গেছে, আমি বলি কি মাস্টার, এসব নিয়ে আর ভাবতে হবে না, ছেড়ে দিন, যা হয়ে গেছে তা থাক না। গোটা ব্যাপারটা শেষে এমন একটা জায়গায় দাঁড়ালো যাতে সবাই আমায় বোঝাতে লাগলো যে যা হয়ে গেছে তা ছেড়ে দিতে, ভুলে যেতে। এদিকে নিশিকান্তপুর থেকে এখনও কোনো খবর আসেনি। আমি বলে এসেছিলাম যদি দাদুর মৃতদেহ কোথাও পাওয়া যায় তাহলে আমায় একবার মোবাইল ফোনে জানাতে। আমার মোবাইল ফোনের নাম্বার দেওয়াই রয়েছে তাদেরকে। সবাই বললেও আমি কিন্তু মনে মনে ব্যাপারটা ভুলে যেতে পারলাম না। বারবার আমার মনে হতে লাগলো উমানাথ চক্রবর্তী ওই বেল গাছের ব্যাপারে যে বিশ্লেষণটা দিলেন তা নেহাত দায়সারা, একেবারেই সত্যি নয়। আমি এখানে আসা পর্যন্ত ঠাকুরমশাইয়ের মধ্যে তেমন কিছুই অদ্ভুত লক্ষ্য করিনি। উনি সাধারণত ছিমছাম জীবনযাপন করেন, আমাদের সাথে একটু আধটু আড্ডা মারেন। সকাল সন্ধ্যা এখানকার মা আনন্দময়ীর মন্দিরে পুজো করেন, এই আর তো কিছু কোনোদিন লক্ষ্য করিনি। কোনো কিছু তো এর মধ্যে খুব একটা অদ্ভুত ঠেকেনি। বাড়িতে তার বউ আছে, তবে ছেলে মেয়ে বোধহয় নেই। আচ্ছা, ওনার কথাই যদি মেনে নিই, উনি যদি আগে সেই গ্রামে গিয়েও থাকেন, তাহলেও ঠিক গুনে গুনে কি করে বললেন যে 750 হাত দূরে ওই বেলগাছটা রয়েছে? উনি কি সেবার গিয়ে গুনেছিলেন? তা তো হতে পারে না। এই ব্যাপারটা নিয়ে পণ্ডিত মশাইকে আলাদাভাবে প্রশ্ন করতে হবে। এই ভেবে তখনকার মতো চুপ করে গেলাম। ফটিক আরও 1 কাপ চা করে দিয়ে গেল। আমরা চায়ের কাপে চুমুক দিতে দিতে কনকনাথ মশাই বলে উঠলেন, ঠাকুর মশাই, অনেকদিন তো হয়ে গেল বেশ জমিয়ে আগের মতো গল্প শোনা হয়নি। মাস্টারও গ্রামে ছিল না, আর আমাদেরও বসা হয়নি। আর যখন বসা হয়েছে তাহলে একটা গল্প হোক না। রাম গাঙ্গুলি বললেন, হোক তাহলে ঠাকুরমশাই, জমি একটা গল্প হোক। বেশ, তোমরা বলছো যখন তাহলে হোক। তবে আজ আর অলৌকিক কোনো অপশক্তির কথা বলবো না, আজ বলবো শুভ শক্তির গল্প। নিবারুণ ভাদুরী মানে ভীতু ভাদুরী বললেন, হ্যাঁ, সেই ভালো, তবে ঠাকুরমশাই, কারো মুখে শোনা গল্প করলে হবে না, কিন্তু আপনার নিজের চোখে দেখা গল্প বলতে হবে। কেননা গ্রামে কিন্তু এরকম অনেক গল্প থাকে যা সবাই কারো না কারোর মুখে শুনেছে। এই তো ভিতর ডিমের আজ পোয়া বারো। এই তোমরা চুপ করো। শুভ শক্তির গপ্প শুনে যে ভয় পাবে না কে বলল? হ্যাঁ, যাই হোক, অন্যের মুখে শোনা গল্প আমি বিশ্বাস কিংবা অবিশ্বাস করেছি কিনা তা বেশ জোর দিয়ে বলতে পারি না। আমি যা শুনেছি বা আমি যা দেখেছি তা বলতে আমার বেশ মনের ভেতর থেকে একটা জোর পাওয়া যায়। অনেক দিন আগে আমি একটা গ্রামে বেশ কিছুদিনের জন্য ছিলাম। তখন সেই গ্রামের মানুষের কাছে একটা গল্প শুনেছিলাম, কিন্তু সেটা হলে হয়তো তোমাদের আজ এই গল্প শোনাতে পারতাম না, কারণ সে গল্পের কিছুটা প্রমাণ আমি নিজেও পেয়েছি। আমরা সবাই উৎসুক হয়ে উমানাথ চক্রবর্তীর দিকে তাকিয়ে আছি। এমনকি ফটিকও চায়ের পাত্রটা উনুনের ওপর থেকে নামিয়ে রেখে উনুনে নতুন গরম জল বসিয়ে আমাদের দিকে একটু ঘেঁষে এসে দাঁড়িয়েছে। উমানাথ চক্রবর্তী কাপের চাটা শেষ করে গল্প বলতে শুরু করলেন।
গ্রামের নাম এখন আর মনে নেই, তবে বোধহয় ওই হুগলির আরামবাগের দিকে হবে। তখন কোনো একটা কারণে গ্রামে গিয়ে পড়েছিলাম, আর সে গ্রামে আমায় বেশ কয়েকদিন থাকতে হয়েছিল। কোনো একটা পুজো কিংবা হোম যজ্ঞের কারণে আমার সেখানে যেতে হয়েছিল, যতদূর তাই তো মনে পড়ে। সে সময়টা ছিল বসন্তকাল। আমি যেই গেরস্থের বাড়িতে গিয়ে উঠেছিলাম, তাদের ছোট্ট দুটো ছেলে তখন একসাথে পক্সে ভুগছে। তবে আমার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল সেখানে। সংক্রমণের কোনো আশঙ্কা ছিল না। ছেলে দুটোর অবস্থা দেখে বুঝলাম পরিস্থিতি বেশ সঙ্গীন। সোজা কথায়, ওদের বেঁচে থাকার কোনো আশাই নেই। আমি ব্যাপারটা ধরতে পারলেও তাদেরকে মুখে কিছু বললাম না। আসলে মৃত্যু এমন এক জিনিস যার জন্য মানুষ সারা জীবন ধরে প্রস্তুতি নিলেও প্রস্তুত হতে পারে না। মাঝে মাঝে এই বাস্তব মানুষের কাছে বড্ড কঠিন হয়ে ওঠে, না মানতে চাইলেও মানতে হয়। তা যাই হোক, গ্রামে দুদিন থাকার পর আমি যেই বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, সেই বাড়ির কর্তা কথায় কথায় জানিয়েছিলেন যে শীতলা পুজোর আগের দিন রাত্রে নাকি গোটা গ্রামে স্বয়ং শীতলা মা নিজের বাহন মানে গাধার পিঠে চড়ে গ্রামের পথে আবির্ভূতা হন। আসলে অনেক গ্রামেই এমন কথাবার্তা শোনা যায় যার আসল কোনো ভিত্তি থাকে না। আমিও ব্যাপারটা তেমনই ভেবে নিয়েছিলাম, কিন্তু সত্যি বলতে কি, সেই গ্রামে একজন পাগলকে ঘুরে বেড়াতে দেখা যেত, যে নাকি একবার ওই শীতলা পুজোর আগের রাত্রে স্বয়ং মাকে দেখতে পেয়েছিল, আর তারপর থেকেই সে পাগল হয়ে যায়। তখন আমার ছোকরা বয়স না হলেও খুব একটা বেশি বয়স হয়নি, এই ধরো আমাদের রামের মতন বয়স হবে। মনের মধ্যে অবিশ্বাস আর একটা কৌতূহল নিয়ে আমি অপেক্ষা করতে লাগলাম শীতলা পুজোর আগের দিন রাত্রের জন্য। সেদিন রাত্রে আমার ঘুম ভালোভাবে হচ্ছিল না। আমি সেই বাড়ির উঠোনের এদিক ওদিক পায়চারি করছিলাম। গ্রামের বসন্তকাল বেশ অদ্ভুত। সারাটা দিন ধরে রোদ, অল্প অল্প গরম অনুভূতি দিয়ে যাবে, কিন্তু সূর্য ডোবার পর থেকে একটা শীতল ঠান্ডা বাতাস মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে দেবে। ঘুম আসছে না। আমি এখানে ওখানে পায়চারি করছি। সত্যি বলতে কি, তখনও সেই শীতলা মায়ের দেখা পাওয়ার ব্যাপারটা আমার মাথাতেই ছিল না। তোমরা হয়তো জানো যে এই পুজো হয় বসন্তকালে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে, আবার কোথাও কোথাও ফাল্গুনে। বসন্তকালেই এই পুজো হওয়ার একটা কারণ আছে, তা আমি পরে বলছি। আমি নিজের মতন উঠোন পেরিয়ে একটু এদিক ওদিক ঘুরছিলাম। এই বাড়িটা ছিল রাস্তার বাঁকে। বাঁ দিক থেকে মাটির রাস্তা এসে উঠোনের সামনে দিয়ে বেঁকে সামনে সোজা গিয়ে ডান দিকে বেঁকে তারপর এগিয়ে গেছে শীতলা মায়ের মন্দিরের দিকে। কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদের আলোয় চারপাশ বেশ ঠাউর করা যাচ্ছে। আমি ঘুরতে ঘুরতে একবার সেই বাড়ির সীমানার বেড়ার গেটের কাছাকাছি এসে পৌঁছেছি। তখন দেখলাম সেই বাঁ দিকের মাটির রাস্তার একটা প্রান্ত ধরে আমার দিকে এগিয়ে আসছে একটা বাচ্চা মেয়ে। আসলে রাত হলেও তখন আকাশে চাঁদের আলো ছিল, তো সেই আলোতে আমি বাচ্চা মেয়েটাকে দেখতে পেলাম। তার পরনে একটা সাদা রঙের শাড়ি। সে আমার কাছে এগিয়ে আসছে। বুঝতে পেরেছিলাম যে তার শাড়ির পাড় আসলে লাল রঙের। এই রাত দুপুরে এই দৃশ্য মোটেই যে স্বাভাবিক নয় তা তো আর কাউকে বোধহয় বলে দিতে হবে না। সে হাঁটতে হাঁটতে আমার যত কাছাকাছি এগিয়ে আসতে লাগলো, তত আমি বুঝতে পারলাম আমার চারপাশের পরিবেশে
যেন সামান্য পরিবর্তন ক্রমাগত হয়ে চলেছে। কোথা থেকে যেন একটা মিষ্টি সুগন্ধ, অনেকটা ওই পাকা নিম ফলের মতো, সেটা ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে। আবহাওয়া বেশ শান্ত, শীতল হয়ে পড়েছে। এই শীতলতায় ঠান্ডা লাগে না, বরং ক্লান্ত শরীরে একটা ঘুম ঘুম ভাব নেমে আসে। প্রকৃতির নিশাচরেরাও যেন ঘুমিয়ে পড়ছে এক এক করে। চারিদিক আস্তে আস্তে নিশ্চুপ হয়ে আসছে। আমি কিন্তু আমার জায়গাতেই দাঁড়িয়ে রইলাম। সেই বাড়ির সীমানার বাইরে বেরোবার চেষ্টা একবারও করলাম না। আমার মনে হলো গ্রামের কোনো বাচ্চা মেয়ে হয়তো হাঁটতে হাঁটতে ঘটনার চক্রে এসে পড়েছে, এই সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু পরিবেশের হঠাৎ পরিবর্তন হওয়ার ব্যাপারটা আমার কেমন অদ্ভুত লাগছিল। আমার থেকে যখন সেই বাচ্চা মেয়েটা প্রায় 8-10 হাত দূরে, তখন হঠাৎ করে আমার চোখের সামনেটা কেমন ঝাপসা হয়ে গেল। সেই খুব ঘুম পেলে জোর করে জেগে থাকার সময়টা যেরকম হয় সেরকম। এইবার চোখের পাতাটা বুঝে এলো, তবে সাথে সাথেই আমি আবার তাকিয়ে দেখলাম, কই কেউ কোথাও নেই তো। ঠিক ভয় করছিল এটা বলা ঠিক হবে না, তবে গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। এবার আমার মনে হলো আমি যা দেখেছি তার সবটাই মনের ভুল। এই ভেবে সেখান থেকে ঘুরে ঘরের দিকে আসতে যাব বলে মুখ ঘুরিয়েছি, এমন সময় তাকিয়ে দেখি সোজা রাস্তা যেটা মন্দিরের দিকে চলে যাচ্ছে, সেই মাটির রাস্তাটার ডান দিকের বাঁকের কাছে মেয়েটা আমার দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে। আসলে দাঁড়িয়ে রয়েছে বললে ভুল হবে, সে আস্তে আস্তে হেঁটে বাঁকটা দিয়ে ঘুরছে। আমি মনে মনে চমকে উঠলাম। এইমাত্র আমি যাকে আমার বাঁ দিকে 10 হাত দূরে দেখেছি, সে মাত্র এক মুহূর্তের মধ্যে কিভাবে বাঁ দিকের এই 50-60 হাত দূরে ওই বাঁকটার কাছে পৌঁছে গেল। আমি স্পষ্ট বুঝতে পারলাম এই বাচ্চা মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়। একবার ভাবলাম গ্রামের এই অলৌকিক ব্যাপারটায় আমার বেশি কৌতূহল দেখানোর প্রয়োজন নেই, কিন্তু শেষে আমার কৌতূহলেরই জয় হলো। আমি বাড়ির সীমানা পেরিয়ে বাইরে পা রাখতেই মেয়েটি ডান দিকে বাঁকের কাছে অদৃশ্য হয়ে গেল। আমি যতটা দ্রুত সম্ভব এগিয়ে গেলাম সেই রাস্তার বাঁকটার দিকে। মনের ভেতর একটা অদ্ভুত অনুভূতি ধীরে ধীরে জমতে শুরু করছিল। সেটা কথায় বলে কি বোঝাবো তোমাদের, আমি নিজেই ঠিক বুঝে উঠতে পারিনি কোনোদিন। আর তার সাথে আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম চারপাশের গোটা পরিবেশে সেই মৃদু সুগন্ধ ছড়িয়ে পড়েছে। তার সাথে হঠাৎ করেই থেমে গেছে রাত্রের জোনাকি কিংবা রাতের সামান্য শব্দটুকু, যেন এক হঠাৎ কোনো মন্ত্র বলে গোটা গ্রামটা নিশ্চুপ হয়ে গেছে। আর সেই গ্রামে একমাত্র জেগে রয়েছি আমি। যতটা দ্রুত সম্ভব পা ফেলে সেই বাঘটার কাছে পৌঁছে গিয়ে ডান দিকে তাকিয়ে দেখতে পেলাম। পণ্ডিত মশাই থামলেন। আমরা সবাই রুদ্ধশ্বাসে তার গল্প শুনে চলেছিলাম। এবার কনকনাথ কর্মকার বলে উঠলেন, আহা, গল্পের এরম জায়গায় থামতে নেই ঠাকুর মশাই। তারপর কি হলো বলুন দেখি, কি দেখলেন আপনি? চক্রবর্তী মশাই কিছুক্ষণ সামনের দিকে গাব গাছটার পাশে দূরে অন্ধকারে মিশে যাওয়া নির্জন গলিটার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর বললেন, ডান দিকে তাকিয়ে আমি শুধু দেখতে পেলাম একটা সাদাটে আভা, যেন ভাঙা চাঁদের আলোটার দূরে রাস্তার ওই নির্দিষ্ট স্থানের উপর একটু উজ্জ্বল হয়ে উঠেছে। আর সেই রূপলি আলোর বলয়ের মধ্যে দাঁড়িয়ে
সেই বাচ্চা মেয়েটি একটি অদ্ভুত ভঙ্গিতে তার ডান হাত সামনের দিকে তুলে দাঁড়িয়ে আছে, আর তার ঠিক পিছনে কোথা থেকে যেন একটা গাধা এসে দাঁড়িয়েছে। তাদের অনেকটা পিছনে শীতলা মন্দিরের অন্ধকার অবয়বটা যেন একটা চালার মতন দাঁড়িয়ে রয়েছে। সে দৃশ্য তোমাদের বলে বোঝানো সম্ভব নয়। সে দৃশ্য আমাদের এই পার্থিব জগতের কোনো দৃশ্য নয়। স্বয়ং মা শীতলা সামান্য কিছুক্ষণের জন্য দর্শন আমি পেয়েছিলাম সেই দিন। সেই সাদা উজ্জ্বল আলোটার উৎস যে কি তা আমি কিন্তু বুঝতে পারিনি এত দূর থেকে। আমার মনে হয় সেই বাচ্চা মেয়েটার রূপে আসলে সেদিন আমায় দেখা দিয়েছিলেন স্বয়ং মা শীতলা। তার মুখটাও আমি ভালোভাবে দেখতে পাইনি, তবে তার লম্বা চুল দুপাশে ছড়িয়েছিল, আর তার পেছনে এসে দাঁড়িয়েছিল একটা গাধা। গোটা ব্যাপারটা তোমাদের এত বিস্তারিতভাবে বর্ণনা করলাম তা ঠিক, কিন্তু সেই দৃশ্য দেখার জন্য সুযোগ আমি পেয়েছিলাম 1 সেকেন্ডেরও কম। রাস্তার বাঁকটা ঘুরে ডান দিকে তাকিয়ে সেই দৃশ্যটা দেখার সাথে সাথে আমার চোখের সামনে যেন গোটা পৃথিবীটা ঘোলাটে হয়ে উঠল। একটা শীতল বাতাস মনটাকে প্রশান্ত করে দিল। ঘুম নেমে এলো আমার দু চোখের পাতায়। মাত্র 1 সেকেন্ডের মধ্যে আমি জ্ঞান হারিয়ে মাটির উপরে লুটিয়ে পড়েছিলাম। উমানাথ চক্রবর্তী থামতেই আমরা বুঝতে পারলাম গল্পটা শেষ হলো। কিন্তু আরও কিছুক্ষণ সময় নিয়ে তিনি বললেন, ওই গ্রামে যেদিন শীতলা পুজো ছিল সেদিন আমি সেই মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছিলাম, আর অবাক হয়ে দেখেছিলাম দেবী মূর্তির পেছনে দাঁড়িয়ে থাকা সেই গাধাটা যেন আমি আগের দিন রাত্রেই দেখতে পেয়েছি। আর দেবী মূর্তির পেছনের চালাটায় একটা আলোর অদ্ভুত নকশা বানানো হয়েছে। সেটা যেন কাল রাত্রে দেখা সেই সাদা আভাটার মতো, যার উৎস আমি সেদিন খুঁজে পাইনি, কিংবা সারা জীবন ধরে আমি কখনোই বুঝে উঠতে পারিনি। তবে সেই গেরস্থের 2 ছেলের জানি না কি মন্ত্র বলে দিন 2 মধ্যেই ছেড়ে উঠেছিল। বসন্তকালে বিভিন্ন রোগ ব্যাধি, বিশেষ করে চর্মরোগ হয়ে থাকে, যেমন বসন্ত পক্স ইত্যাদি। তাই মানুষই এই সময় শীতলা মায়ের আরাধনা করে, বুঝলে? বলেছিলাম না একটা কারণ আছে। তিনি এই সব ধরনের রোগ নিরাময় করেন। তার গলায় থাকে নিম পাতার মালা। দেখবে এইসব রোগের চিকিৎসা করার একটা মূল উপাদান এটা। গল্পটা বেশ ভালোই বলেছেন ঠাকুরমশাই। এরকম আরো কয়েকটা গল্প ছাড়ুন না, তাহলে বিকেলটা ভালো জমে। হতচ্ছাড়া এ গল্প নাকি? এ যে আমার জীবনের সত্যি অভিজ্ঞতা রে। তোরা এসব বিশ্বাস করতে পারবি না। তোদের তো খালি ভূত, অপদেবতা, অপশক্তি এসবের গল্প শুনতেই ভালো লাগে। তোরা বোধহয় জানিস না এই অপশক্তি, ভূত প্রেত এসব তো তোরা চোখের সামনে দেখে অন্তত কিছুক্ষণ বেঁচে থাকতে পারবি, কিন্তু শুভ শক্তি, দেবদেবী এদের হঠাৎ করে কখনো চোখের সামনে দেখে ফেললে হয় সেই মুহূর্তে মারা যাবি, না হলে পাগল হয়ে যাবি। আমি মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখেছিলাম, তাই হয়তো আমার কিছু হয়নি। আর তাছাড়া আমি সবসময় দেবদেবতার পুজো অর্চনা নিয়ে থাকি বলেই বোধহয় এক্ষেত্রে আমার কোনো ক্ষতি হয়নি। উমানাথ চক্রবর্তীর কথা শেষ হলো। আমি একটু সাহস করে বললাম, আপনার কথাটা শুনে আমার একটা অনেক দিন আগে শোনা ঘটনা মনে পড়ছে। এরকমই একটা অভিজ্ঞতার কথা, শুনবেন নাকি? সবাই অবাক দৃষ্টিতে তাকালো আমার দিকে। ভাবটা এমন যেন আমার সাথে এরকম কিছু আবার হতে পারে নাকি। মানে রাম গাঙ্গুলির কথায় আমি তো শহরের ছেলে, তাই না? এই বলো কি এ মাস্টার, সে আবার কি করে হয়? না, ঘটনাটা আমার সাথে ঘটেনি, তবে আমার শোনা। শুনতে চাইলে বলতেই পারি, তারপর সত্যি মিথ্যা আপনারাই যাচাই করে দেখবেন। আমার ও নিয়ে মাথা ব্যথা নেই। এই ভোটকে যা, জল তো ফুটে গেছে,
আর 1 কাপ করে চা নিয়ে আয় দেখি। আর তোর বাসি বিস্কুট একদম আনবি না, একটা মারি বিস্কুটের প্যাকেট নিয়ে আয়। নিন, শুরু করুন মাস্টার। গতবার কালী পুজোয় বন্ধুরা মিলে বাড়ির ঠাকুর আনতে গেছিলাম। রাত তখন প্রায় 11টা। রাস্তাঘাট শুনশান, খালি এই গলি ও গলির প্যান্ডেলে প্যান্ডেলে শেষ রাতের প্রস্তুতির তোড়জোড় চলছে। তা যাওয়ার পথে আমরা হইহুল্লোড় করতে করতে একটা পুকুর পাড় দিয়ে যখন যাচ্ছি, তখন অনেক দিন আগে ছোটবেলায় বাবার এক বন্ধুর মুখে শোনা একটা কথা মনে পড়ে গিয়েছিল। কুমোরপাড়া থেকে ঠাকুর নিয়ে ফিরে সেই রাতে আমার বন্ধুদের ওই গল্পটা বলেছিলাম। আসলে বাড়ির পুজোর সময় ওই কয়েকটা রাত বন্ধুরা আমার বাড়িতেই থাকে। ঠিক সেই রাতের মতোই আজও আপনাদের গল্পটা শোনাচ্ছি। বাবার সেই বন্ধুর মতো করেই সেই গল্পটা বলছি আজ। কেমন? আমার মামার বাড়ি বর্ধমানের এক গ্রামে। ওই দিকটাতে কালী পুজো নিয়ে অনেক অলৌকিক গল্প এখনো লোকমুখে শোনা যায়। আমার মামার বাড়িতে কালী পুজো হতো। প্রত্যেকবারেই কালী পুজোতে আমরা সবাই সেখানে যেতাম। সব মাসিরাও সপরিবারা ওই নমঃ করে চলে আসতো। আমাদের ছোটদের আর তখন দেখে কে? সব ভাই বোনেরা এক জায়গায় হয়ে বছরে মাত্র একবার হইহুল্লোড় করার সুযোগটা পেতাম কটা দিন। আহা, বেশ মজা হতো। সেসব এখন আর কই। যাই হোক, গ্রামটা বেশ বর্ধিষ্ণু একটা জনপদ। নানা জাতির অনেক ঘর লোকের বাস। আর তখন সেই গ্রামে সরকার বাড়ির মানে আমার মামার বাড়ির পুজো ছিল একমাত্র কালী পুজো। গ্রামের সব লোকেরা একসাথে মিলে পুজোর কাজকর্মে হাত লাগাতো। পাড়ার বউরা মিলে ফুলি পিসি নামে পাশের বাড়ির এক বৃদ্ধার কর্তৃত্বে পুজো আচ্চার জোগাড় যন্তর করত। পুজো হতো বাড়ির বড় দালানে। পাকা বাড়ি নয় কিন্তু, মাটির বাড়ি। দালানের 3 দিকে মাটির বসত বাড়ি, একটা ভাগ আবার দোতলা। মামারা কিন্তু জমিদার ছিলেন না, তবে বেশ মান্যিগণ্যে অবস্থাপন্ন গেরস্ত ছিল বটে। কালী পুজোর রাতে ওই দালানে বেদির সামনে মাটির হাড়িকাঠ তৈরি করে পাঠা বলি হতো। সে কি বিভৎস ব্যাপার! এখনো মাঝে মাঝে মনে করলে চোখের সামনে সেই মুন্ডু কাটা পাঠাগুলোর ছটফটিয়ে হাত পা ছোড়ার ছবিটা মনে পড়ে। দেখো, ওরকম মুখ চোখ কোচকানোর কিছু নেই। হ্যাঁ, ছোটবেলায় আমারও আতঙ্ক লাগতো, তবে তুমি মাছ মাংস খাও না, তখন কি আর আদর করে ছাগলটা মাছটা এদেরকে ঘুম পাড়িয়ে মারা হয়? বাড়িতে তুমি এমনি পাঁঠার মাংস রেঁধে খাও, আর পুজোয় বলি দিয়ে দেবতাকে নিবেদন করে ও মাংস খাওয়া হয়। আসলে সবটাই খাদ্য খাদকের সম্পর্ক। এই সম্পর্ক পৃথিবীর কোন জায়গাটাতে নেই দেখাতে পারবে? যে যার মতো সাজিয়ে নিয়েছে আর কি। তাই বলে ভেবো না আমি আবার ওসব সমর্থন করি। এইটা আমার মনের ভাব বলতে পারো, প্রকাশ করলাম মাত্র। ওসব বলি টলি দেখা আমারও পোষায় না, তবে যে করে তার ব্যাপার। যাকে আসল কথায় আসি। এখনো মনে পড়ে ঠাকুর আনতে যেতাম পাশের এক গ্রামে। সেখানে পালেদের কুমোরপাড়া ছিল। আশেপাশের গ্রামগুলোতে যত পুজো হতো
সবার জন্য মূর্তি তৈরি করা হতো সেখানেই। প্রত্যেক বছর দুর্গাপুজোর পরে মামারা গিয়ে ঠাকুর বায়না করে আসতো, আর কালী পুজোর আগের রাত্রে আমরা প্রায় 15-20 জন মিলে ওখান থেকে ঠাকুর নিয়ে আসতাম। আমরা ভাই বোনেরা থাকতাম, ওখানকার পাড়ার ছেলেপুলেরাও থাকতো, আর বড় বলতে থাকতো ছোট মামা আর তার এক বন্ধু। সে এক মজা হতো কিছু। তা একবার কি হলো, ওই আমার তখন কত 16-17 হবে, তখনকার কথা বলছি। আমরা ঠাকুর আনতে বেরোবো। বিকেলের দিকে ছেলেপুলেরা জড়ো হচ্ছে আস্তে আস্তে। বিকেলের দিকে বেরোনো হতো কারণ প্রায় 1.5-2 ঘন্টার পথ। ফিরতে ফিরতে নয়তো দেরি হয়ে যাবে। কার্তিক মাস, দিন ছোট হয়ে আসছে। গ্রাম থেকে বেরিয়ে যখন খোলা প্রান্তরে এসে পড়লাম, তখন প্রায় অন্ধকার হয়ে এসেছে। আমরা হই হুল্লোড় করতে করতে চলেছি। কয়েকজনের হাতে হ্যারিকেনের আলো টিম টিম করে দুলতে দুলতে জ্বলছে। ছোট মামার সেই বন্ধু ভ্যানটা চালাচ্ছিল, আর একদম কচি কাঁচাগুলো ভ্যানের ওপর বসে হাট হুর হাট হাট বলে আনন্দে চেল্লামেল্লি করছে, যেন ও গরুর গাড়ি চালাচ্ছে আর কি। যখন কুমোরপাড়ায় গিয়ে পৌঁছালাম, তখন প্রায় সন্ধ্যা 7টা বেজে গেছে। সবাই মিলে ঠাকুর ভ্যানে তুলে রওনা দিতে দিতে আরো 1/2 ঘন্টা 45 মিনিট মতো লেগে গেল। তবে ফেরার সময় একটা ব্যাপার হলো। তখনকার দিনে গ্রামে পাকা রাস্তা পাওয়া অনেকটা সেই বনগা লোকালে সিট পাওয়ার মতো। আমরা তখন বড় রাস্তা ছেড়ে, সেটাও মোরামের, আমাদের গ্রামে ঢোকার মুখটাতে এসে পড়েছি। এখানটাতে একটা বড় পুকুর রয়েছে। পুকুর বলাটা ভুল হবে, দিঘি বা ঝিল বলতে পারো। আমরা সবে আমাদের গ্রামের মুখে ঢুকবো, অমনি আমাদের দলটার সামনের দিকের কয়েকজন আচমকা দাঁড়িয়ে পড়ল ভ্যান নিয়ে। আমি প্রথমটায় বুঝতে পারলাম না, আসলে পেছনের দিকটায় ছিলাম। তাই জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, অমন আচমকা সবাই দাঁড়িয়ে পড়ল কেন। তবে হ্যারিকেনের আলোতেও স্পষ্ট দেখতে পারলাম যে সামনের কয়েকজনের, এমনকি বড়দেরও মুখে ভয়ের ছাপ স্পষ্ট। কেমন পাংশুটে পানা হয়ে গেছে মুখগুলো। আমার ছোট মামা ঠোঁটে আঙুল দিয়ে আমাদের চুপ করতে ইশারা করল। তারপর আরেক হাত দিয়ে ওই দিঘির ঘাটের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করল। ফিসফিসে গলায় বলল যে ওই পুকুরের ঘাটে এত রাত্রে ওরা এক মহিলাকে দেখেছে। সাধারণ কোনো ওই সাদা থান বা সাদা শাড়ি, লাল পাড় এইসব নয়, কিন্তু একদম সাধারণ এক গ্রাম্য গৃহবধূ বোধ হয়, সেরকমই কাউকে দেখেছে। ঘাটে নেমে সে এক পা করে আস্তে আস্তে জলের মধ্যে ডুবে যাচ্ছে। আমি পেছনের দিকটায় ছিলাম, তাই দেখতে পাইনি। শুনে সবাই তো ভয়ে জুবুথুবু হয়ে গেল একেবারে। কিন্তু আমি যখন তাকালাম, তখন পুকুরের দিকটায় কিছুই দেখা যাচ্ছিল না। আমার ঠিক যেন কথাটা বিশ্বাস হচ্ছিল না। কিন্তু এরকম থমথমে পরিবেশ,
অমাবস্যার আগের রাতের ঘন অন্ধকারের মধ্যে মাত্র কয়েকটা হেরিকেনের আলো নিয়ে আমরা দাঁড়িয়ে আছি ফাঁকা প্রান্তরে। শীত সবে পড়ছে, উত্তরের হাওয়ায় এমনিতেই শরীর কাঁপছে। এপাশ ওপাশের ঝোপ জঙ্গল থেকে শেয়াল ডেকে উঠছে দু একটা শেয়াল ডেকে উঠছে মাঝে মধ্যে। আমারও বেশ গা ছমছম করতে লাগলো। তখন আর কিছু ঘটল না, তবে আমরা আবার চলতে শুরু করলে ঘটল আরেক বিপদ। পুকুরের পাশ দিয়ে যেতে যেতে একবার ভ্যানটা বেকায়দা কাত হয়ে ঠাকুর সমেত প্রায় উল্টে জলে পড়ে যাচ্ছিল। আর একটু হলে একটুর জন্য কোনোভাবে সামাল দেওয়া গেল, নইলে আর দেখতে হতো না। মামারা বলল যে তাদের ঠিক ভালো ঠেকছে না ব্যাপারটা, তাই সবাই মিলে একটু পা চালিয়ে মামার বাড়িতে পৌঁছে গেলাম তাড়াতাড়ি। আমরা সবাই মিলে বাড়িতে উপস্থিত লোকজনদের, এমনকি গ্রামেরও কিছু লোকজনদের ঘটনাটা বললাম, কিন্তু দু একজন ছাড়া ব্যাপারখানা কেউ বিশেষ গা করল না তখন। পরের দিন কালী পুজো। আমরা ছোটরা সবাই এতক্ষণ বাজি ফাটাচ্ছিলাম বাইরে। এবার অঞ্জলি শেষ হয়ে যজ্ঞ শুরু হবে, তাই আবার দালানে এসে বসেছি। আমাদের থেকে একটু দূরেই এক ভদ্রমহিলা তখন অঞ্জলি দেওয়ার পর গড় করে মা কালীকে প্রণাম করতে উবু হয়ে বসে মাটিতে মাথা ঠেকালো। এদিকে আস্তে আস্তে যজ্ঞ শুরু হয়ে যাচ্ছে, কিন্তু 1 মিনিট যায়, 2 মিনিট যায়, ওই বউটা উঠে আর না। আশেপাশের লোকজন ব্যাপারটা লক্ষ্য করে ওর কাছে গিয়ে ওকে উঠে বসালে ও কেমন একটা করতে লাগলো। আমরা যজ্ঞ দেখতে এসেছি তখন, আগেই তো বলেছি, কিন্তু এতক্ষণ সে কিন্তু বেশ স্বাভাবিক ছিল। সকাল থেকে মায়েদের সাথে কাজকর্ম করতেও দেখেছি ওকে। এখন দেখি ও কেমন ঢুলছে, মাথাটা সামনের দিকে বেসামাল হয়ে ঝুলে পড়ছে বারবার। কিন্তু ঠাকুর মশাই যজ্ঞ থামালেন না, তিনি হোম চালিয়ে গেলেন। একবার পাটকাঠি ভেঙে আগুনে ঢোকাচ্ছেন, একবার হাতায় করে ঘি ঢালছেন। আস্তে আস্তে যজ্ঞকুণ্ডের আগুন ফুলে ফেপে উঠতে আরম্ভ করল। এদিকে ওই মহিলার ছটফটানি যেন আগুনের শিখার সাথে সাথে তালে তাল মিলিয়ে বাড়তে লাগলো। এইবারে ঠাকুর মশাই একসাথে অনেকটা ঘি আগুনে ঢালতেই আগুনটা দাউ করে জ্বলে উঠল, আর সেই বউটা পাগলের মতো চেঁচিয়ে উঠল, এত আগুন কেন? এত আগুন কেন? ওরে বাবা রে, এত আগুন কেন? এত আগুন কেন? লোকজনের মধ্যে একটা রব উঠল যে যজ্ঞ বন্ধ করে দেওয়া হোক এক্ষুনি। আমার হাত ধরে এক দিদি একটু দূরে টেনে নিল। ইতিমধ্যেই কেমন অস্বস্তিকর হয়ে উঠেছে পরিবেশটা। সবার মুখে একটা চাপা আতঙ্কের ভাব। সেই মহিলা তখনও পাগলের মতো করছে। বাকি মেয়ে বউরা মিলে তাকে ধরে রাখতে পারছে না। তাদেরকে এক ঝটকায় ঠেলে ফেলে দিয়ে সে উঠে দাঁড়িয়েছে। তখন টানাটানিতে
তার চুলগুলো খুলে মুখের ওপর আলু থালু হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সে ঠাকুরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দিকে ফিরে মাতালের মতো টলছে আর বলে চলেছে, বন্ধ কর, তোর এসব বন্ধ কর, আমাদের নেই তো দে। আমার গা পুড়ে যাচ্ছে, আমার গা পুড়ে যাচ্ছে পুরো। বন্ধ কর বলছি, বন্ধ কর। অবাক হয়ে দেখলাম তার শরীর আস্তে আস্তে যেন কালো হয়ে যাচ্ছে। শুধু ছোটরা কেন, আমরা, তারপর বড়রাও খুব ভয় পেয়ে গেছে। তখন দেখলাম ঠাকুর মশাই এইবারে কি ঠাউর করলেন কে জানে, হঠাৎ করে এক ঘটি জল ঢেলে দিলেন যজ্ঞের ওপর। ঘন সাদা ধোঁয়ায় পুরো দালান, ঠাকুরের বেদি সব কিছু ঢেকে গেল। ওই বউটার চেল্লানো বন্ধ হয়ে গেল। ততক্ষণে মোটামুটি সবাই আঁচ করতে পেরেছে যে ওর ওপর কেউ নিশ্চয়ই ভর করেছে। ধুঁয়ো কাটলে দেখলাম সে লুটিয়ে পড়েছে মা কালীর পায়ের কাছে। শরীরটা এখনো কেমন একটু কালচে হয়ে আছে যেন। ঠাকুর মশাই বললেন ওকে নিয়ে গিয়ে এক্ষুনি বাড়ির পুকুরে স্নান করাতে। আজকের মতো পুজো বন্ধ। আমার বাড়িতে ছোট মতো একটা পুকুর আছে, বেশ গাছপালায় ঘেরা। বাড়ির লোক সাথে গ্রামের সব লোকজন মিলে সেই বউটাকে ধরে নিয়ে গেল সেখানে। এর মধ্যে শুনতে পেলাম যারা ওই মহিলাকে এতক্ষণ ধরে সামলাচ্ছিল সেই বউগুলো বলা বলি করছে, বাপরে বাপ কি গরম, গা যেন জ্বরে পুড়ে যাচ্ছে, ধরলে ছ্যাঁকা লাগছে। পুকুরে নিয়ে গিয়ে তাকে 4-5 বার ভালো করে ডুব দিয়ে স্নান করানো হলো। তারপর ফের নিয়ে আসা হলো মূর্তির কাছে। সে ততক্ষণে কেমন যেন নিস্তেজ হয়ে পাশের একটা বউয়ের গায়ে ঢলে পড়ে বিড়বিড় করছে, কি সব যেন বলে যাচ্ছে। সবাই সামনে ঝুঁকে শুনল, আমাকে জলে ফেলে দে, আমাকে জলে ফেলে দে, আমাকে তোরা স্নান করতে দিলি না কেন? আমি এখন স্নান করব, আমি স্নান করে আমার যেদিন ইচ্ছা ফিরে আসবো, সেদিন আমার পুজো করবি। আমাকে জলে ফেলে দে, আমাকে জলে ফেলে দে। এই বলে ভদ্রমহিলা ধপ করে অজ্ঞান হয়ে পড়লেন। আমরা যতজন ঠাকুর আনতে গিয়েছিলাম প্রায় সবাই তখন ওখানে, গোটা গ্রামটাই প্রায় তখন ওখানে। আমরা তো অবাক। তার মানে সত্যি মামারা কিছু দেখেছিল আগের দিন রাতে ওই দিঘির পারে। এরপর ঠাকুর মশাইয়ের নির্দেশ অনুযায়ী সেই রাতেই মা কালীর প্রতিমা বিসর্জন দেবার ব্যবস্থা করা হলো। ও একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমাদের কালী পুজোর বিসর্জন কিন্তু ওই গ্রামে ঢোকার মুখে যে বড় পুকুরটা ছিল ওইখানেই দেওয়া হতো। জানি না তার সাথে আবার এর কোনো সম্পর্ক আছে কিনা। তা যা হোক, অস্বস্তিকর ব্যাপার। এমন ঘটনা কশ্চিনকালেও কেউ দেখেনি। পুজো সম্পন্ন হলো না, যজ্ঞ মাঝখানেই আটকে গেল। আর তারপর সেবার আর বলিও হলো না। যাই হোক, বিসর্জন দিয়ে
প্রায় রাত 1:30টার কাছাকাছি ফিরে আসার পর দেখা গেল ওই বউটার জ্ঞান ফিরেছে। ওকে যারা সেবা শুশ্রূষা করছিল তাদের নাকি ও বলেছে যে গড় করে প্রণাম করার সময় ও একবার মা কালীর মূর্তির দিকে নাকি তাকিয়েছিল। ও দেখে মা কালীর মূর্তিটা নাকি ওর দিকেই তাকিয়ে আছে। ব্যাস, তারপর ওর আর কিছু মনে নেই। এই ঘটনার 3 দিন পরে, মানে ভাইফোঁটার পরের দিন, তার কয়েকদিন পরেই আমরা ফিরে আসব। শুক্লপক্ষের তৃতীয়ায় মায়ের কাঠামো ওই পুকুরের জলে ভেসে ওঠে। হ্যাঁ, সেবার বিসর্জন দেবার সঙ্গে সঙ্গে পুরো মূর্তিটা জলের তলায় ডুবে গিয়েছিল। এ জিনিস আমি নিজে দেখেছিলাম। সাধারণত তা হয় না, কিন্তু তোমরা দেখবে। তারপর ঠাকুর মশাইয়ের আদেশে সেই দিনই সেই কাঠামোর ওপর আবার নতুন মাটি লেপে আবার প্রতিমা গড়ে পুজো করা হয়। তারপর থেকে এই রীতি মেনে চলেছে গোটা গ্রাম। সময়ের সাথে সাথে লোকের মুখে মুখে এই গল্প ছড়িয়ে পড়ে, আর মায়ের নাম হয়ে যায় ডোবা কালী। এখনো সরকার বাড়ির ডোবা কালী পুজোটা কৌশিকী অমাবস্যার পর শুক্লপক্ষের তৃতীয়ায় হয়। কালী পুজোর রাতে, মানে কৌশিকী অমাবস্যার রাতে, শুধু কাঠামো নিয়ে গিয়ে ওই দিঘির জলে ফেলে আসা হয়। তারপর ভাইফোঁটা কাটলে পরের দিন সকালে সেই কাঠামো জল থেকে তুলে সেই দিনই প্রতিমা পুজো করা হয়। আমার কথা শেষ হতেই রাম গাঙ্গুলি বললেন, সে কি, এমনটা আবার হয় নাকি? আমার মনে হয় এইটা একেবারে খাঁটি ঘটনা। এমনটাও হয়, বুঝেছো তোমরা? মাঝে মাঝে শুভ শক্তি এমনভাবে আমাদের মাঝে জেগে ওঠে। তেমন কেউ না হলে এইসব বিষয় আঁচ পাওয়াই কঠিন। আসলে স্থান মাহাত্ম্য বলে একটা ব্যাপার আছে, আর সবাই মানুক আর না মানুক। ভীতু ভাদুরী মানে নিবারণ ভাদুরী বললেন, ঠাকুরমশাই, আমাদের তো এসব ব্যাপারে তেমন কোনো অভিজ্ঞতা নেই। আপনার তো এই ব্যাপারে অভিজ্ঞতা আছে, তা আরেকটা গল্প হবে নাকি? এই দাঁড়ান দাঁড়ান, আমি চায়ের জলটা তো চাপিয়েছিলাম। এই দাঁড়ান, এক রাউন্ড করে চা নিয়ে আসি। নিতাই সন্ধ্যের দিকে গ্রামের রাস্তা ধরে তার বাড়ির দিকে ফিরছিল। এত বড় একটা ঘটনার পর কেমন যেন একটা গোটা দিন তার শরীর মন ঝিমিয়েছিল। কাল সারাদিন বাড়ির বাইরে যায়নি। এমনিতে গ্রামে নিতাই একাই থাকে, ভাগ চাষের জমিতে কাজ করে। যা পায় তাতেই কোনো রকমে একটা পেট চলে যায়। তাই একটা গোটা দিন বাড়ির বাইরে না বেরোনোয় কিছুটা সমস্যা হয়েছিল। তবে আজ সে কাজে গিয়ে সামান্য কিছু টাকা আগাম নিয়ে এসেছে। সন্ধ্যার পর লুঙ্গির খুঁটে টাকা নিয়ে বাড়ির পথে ফিরতে ফিরতে বেশ কিছুটা দেরি হয়ে গেছিল। গ্রামে রাত নেমে আসে খুব তাড়াতাড়ি। ভুবন ঘোষালের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে তার সাথে কিছুক্ষণ গল্পগুজব করে বাড়ি ফিরতে ফিরতে গুনগুন করে গান গাইছিল নিতাই। তখন রাস্তাঘাটে কোনো মানুষ তো দূরের কথা, একটা কুকুর বেড়ালও দেখা যাচ্ছিল না। ভুবন ঘোষালের বাড়ি থেকে বেরিয়ে মাঠের রাস্তা ধরে মাঝখান পথ আসার পর হঠাৎ নিতাইয়ের মনে হলো তার পিছু পিছু যেন কেউ আসছে। মেঠো পথ ধরে কেউ পিছু পিছু এলে মাঠের জমিতে একটা খসখস শব্দ শুনতে পাওয়া যায়। নিতাই প্রথমে ভেবেছিল হয়তো গ্রামের কেউ একটু রাত করে নিজের কোনো কাজে বেরিয়েছিল।
সে হয়তো এখন ফিরছে, কিন্তু অভ্যাস বশে সে একবার পিছনের দিকে তাকায়, কিন্তু পেছনে কাউকে দেখতে না পেয়ে ভাবল হাওয়ায় শব্দ শুনতে পেল নাকি। হতেও পারে আসলে মাত্র একদিন আগে যা ঘটেছে তারপর হাওয়ায় শব্দ শুনে ভয় পাওয়াটাও খুব স্বাভাবিক। সেদিন বাড়ি ফিরে ঘরে বসে ঈশ্বর নাম জপ করতে করতে নিতাই ভগবানের কাছে অনেক দয়া প্রার্থনা করেছিল তার জীবন বাঁচানোর জন্য। মনে হয় মনের ভুল। এটা ভাবতে ভাবতে নিতাই আবার মাঠের পথ ধরে তার বাড়ির দিকে চলতে শুরু করল। গোটা গ্রামটা যখন ঘুমে ডুবে এসেছে, মাঠের এক পাশ থেকে অন্ধকারে ঝিঝির ডাক ভেসে আসছে। বহু দূরের জঙ্গল থেকে মাঝে মাঝে শেয়াল ডেকে উঠছে। রাতের বেলা মাটির পথে সাপ খোপের একটা ভয় থাকে, তাই নিতাই খুব সাবধানে পা ফেলে ফেলে চলছিল। আরও কিছুটা হেঁটে আসার পর আবার কিন্তু পেছনে সেই খসখস শব্দটা শুনতে পেল নিতাই। এবার যেন আরও একটু বেশি কাছে, একদম নিতাইয়ের পেছনে কেউ যেন মাটিতে পা ঘষতে ঘষতে এগিয়ে আসছে। এমনিতেই নিতাইয়ের ভয়ডর কিছুটা কম। গ্রামের খেটে খাওয়া মানুষ, তার ভয়ডর থাকলে চলে না। বাপ মায়ের রেখে যাওয়া বাড়িতে সারা দিন সারা রাত তাকে একাই থাকতে হয়। একা থাকা মানুষদের ভয় থাকতে নেই। একাকিত্ব মানুষের মন থেকে ভয় দূর করে দেয়। ভয় তো সেই মানুষদের থাকে যারা অন্য মানুষদের নিয়ে একটা সংসার রচনা করে বসে। তাদের অনেক ভয় থাকে। কাছের মানুষদের ছেড়ে যাওয়ার ভয়, তাদের হঠাৎ করে মরে যাওয়ার ভয়, আরও কত ভয়। বাপ মা মারা যাবার পর থেকে নিতাইয়ের কখনো অসুখ বিসুখ হয়নি। হঠাৎ করে এতদিন পর নিতাইয়ের মায়ের কথা মনে পড়ল। মা বেঁচে থাকতে কত যত্ন করে নিতাইকে রান্না করে খাওয়াতো। মায়ের হাতের কচুর শাক খেতে নিতাই বড় ভালোবাসত। অথচ নিতাইয়ের সেই মা মাত্র দুদিনের জ্বরে সংসার জীবনের সমস্ত মায়া ত্যাগ করে চলে গেল। যাবার আগে নিতাইয়ের মাথায় হাত রেখে বলেছিল, বড় হও বাবা, অনেক বড় হও। শুধু মনে রাখবি, নিজের যা ইচ্ছা তাই করবি, কিন্তু কখনো কারোর ক্ষতি যেন না হয়। মানুষের ক্ষতি করার কথা নিজের মনে মনে কখনো ভাবে না নিতাই। নিতাইয়ের বাবা মা দুজনেই গরিব মানুষ হলেও তারা কিন্তু ভীষণ সৎ ছিল। কোনোদিন গ্রামের কোনো মানুষ তাদের দিকে আঙুল তুলে একটা কথাও বলতে পারেনি। আর তাদের ছেলে নিতাইকেও গ্রামের মানুষ যথেষ্ট ভালোবাসে। গ্রামের মানুষের বিপদে আর কেউ না থাকলেও নিতাই ছুটে যায়। গরিব মানুষ হওয়ায় যখন তখন যার তার কাজে তাকে বিনা পয়সায় খেটে দিতে হয়। এইসব নিতাইয়ের বড় ভালো লাগে। সে ভাবে, আরে মানুষ হয়ে জন্মেছি, যখন মানুষের জন্য না হয় একটু করলাম তাতে কি আসে যায়। এসব ভাবতে ভাবতে নিতাই বুঝতে পারল তার পেছনে খসখস শব্দটা কিন্তু তখনও হয়ে চলেছে। সেবার কিন্তু নিতাই বুঝতে পারল তার চারপাশের বাতাসটা হঠাৎ করেই যেন ভারী হয়ে এসেছে। গোটা পৃথিবী যেন নিতাইকে একটা আগত বিপদের জানান দিয়ে যেতে চাইছে, যেন বলতে চাইছে, পালা পালা, তোর বড় বিপদ, পালা। হঠাৎ করে এরকম মনে হতে নিতাই একটু চমকে উঠল। আর তারপর পিছনের দিকে তাকিয়ে হঠাৎ করে দেখতে পেল তার পেছনে মাত্র হাত 10 দূরে একটা কালো মূর্তি মতন কেউ দাঁড়িয়ে। নিতাই ভাবল গ্রামের কোনো লোক হবে হয়তো, তাই বলল, কে কে ওখানে? আমি নিতাই। পেছনের সেই কালো ছায়া কিন্তু নিতাই দাঁড়িয়ে পড়ার সাথে সাথেই দাঁড়িয়ে পড়েছে। নিতাই আরও দুবার ডাকার পর সে সাড়া না পেয়ে কিছুটা অবাক হল। এই গ্রামের কেউ হলে তাকে এক নামে চিনতে পারবে, কিন্তু লোকটা কি গ্রামের কেউ নয়? হঠাৎ করে একটা কথা মনে হতে নিতাই বেশ ভয় পেয়ে গেল। তার সাথে বেশ কিছুটা টাকা রয়েছে। চোর ডাকাতের একটা উপদ্রব মাঝে মধ্যেই শোনা যায়,
হাতে এতগুলো টাকা নিয়ে এই রাতের অন্ধকারে একা একা বাড়ি ফেরাটা ঠিক হয়নি। নিতাই জোরের সাথেই বলল, চুরি ডাকাতির মতলব নিয়ে আমার পিছনে এলে কিন্তু ভালো হবে না, এই বলে দিচ্ছি। সামনেই কিন্তু গ্রামের বাড়ি রয়েছে, আমি চিৎকার করলে গ্রামের লোকজন কিন্তু বেরিয়ে আসবে। ছায়ামূর্তির কিন্তু কোনো পরিবর্তন দেখা গেল না। তার দিক থেকে আর কোনো শব্দ শুনতে পেল না নিতাই। এবার নিতাই হঠাৎ করে সামনের দিকে ঘুরে খুব দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো। আর তার ফাঁকে একবার পেছনের দিকে তাকিয়ে দেখল সেই ছায়ামূর্তি সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। নিতাই হনহন করে হেঁটে সে ছায়ামূর্তির সাথে নিজের দূরত্বটা যতটা সম্ভব বাড়াতে শুরু করল। আর কয়েক পা এগিয়ে গিয়ে ডান দিকে মাঠের আল ধরলেই নিতাইয়ের বাড়ির কাছাকাছি চলে আসা যাবে। নিজের অনিচ্ছা সত্ত্বেও নিতাই বারবার পিছন দিকে ঘুরে তাকিয়ে ফেলছে। ওই আবছায়া অন্ধকারে সেই কালো ছায়া মূর্তিটাকে সে স্পষ্ট দেখতে পাচ্ছে। সে একেবারে স্থির, এক চুলও নড়ছে না। নিতাই আলের উপর দিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি হাঁটতে লাগলো। ওই যে প্রায় 20-30 হাত দূরে লম্বা ছাতিম গাছটা দাঁড়িয়ে আছে, তার নিচেই আলপথটা মাঠ থেকে উঠে গেছে গ্রামের রাস্তায়। রাস্তার উপরে উঠলেই প্রথম বাড়িটা গণেশ শাসমলের। একটু ওখানে গিয়ে হাঁক ডাক করতে পারলে গণেশবাবু সাহায্য করতে নিশ্চয়ই বেরিয়ে আসবে। নিতাই আর কোনো দিকে না তাকিয়ে হনহন করে পা চালাতে লাগলো। হাওয়া দিচ্ছে, ঠান্ডা শিরশিরে একটা হাওয়া। হঠাৎ করে পায়ের কাছে একটা ছোট্ট ঢিলের মতন কিছু মাথার উপর থেকে এসে পড়ল। হাওয়ায় উড়ে এলো নাকি নাকি কেউ ঢিল ছুটছে? আবার একটা। নিতাই থেমে পড়ল। নিচু হয়ে রাস্তা থেকে জিনিসটা কুড়িয়ে নিতে যাচ্ছে সে, তার মধ্যে আবার একটা, এবারে তার কাঁধে। নিতাই জিনিসটা নাড়াচাড়া করে অনুভব করতে পারল ওগুলো ঢিল নয়, ছোট ছোট পোড়া কাঠের টুকরো। তাতে কেমন একটা আঁশটে গন্ধ। চ্যাত করে আঙুলের ছ্যাঁকা খেতেই নিতাই তড়াক করে হাতে ধরে থাকা টুকরোটা ফেলে দিল। টুকরোগুলো গরম, বেশ গরম, যেন সদ্য বার করে আনা হয়েছে চুল্লি থেকে। নিতাই এবার চোখ তুলে উপরের দিকে চেয়ে দেখল সে এতক্ষণ খেয়াল করেনি। সে হাঁটতে হাঁটতে এসে দাঁড়িয়ে পড়েছিল সেই ছাতিম গাছটার নিচে। আবার একটা এসে পড়ল নিতাইয়ের গায়ে। গাছ থেকেই পড়ছে না ওগুলো? নিতাই মনে মনে ভাবল, কিন্তু গাছ থেকে এগুলো কে ছুঁড়ে মারবে? ভালো করে ওপরের দিকে তাকালো নিতাই। অন্ধকার ডালপালাগুলোকে অতিক্রম করে দৃষ্টিটা গিয়ে পড়তেই পাথর হয়ে গেল সে। একটা ছায়ামূর্তি গাছের গুড়িটা বেয়ে বেয়ে আসছে নিচের দিকে, নিতাইকে অনুসরণ করে নেমে আসছে। চেহারাটা মিশ কালো, যেন চামড়াটা পুড়ে ছাই হয়ে গেছে। তার গা থেকে যেন খসে খসে পড়ছে সেই চেলা কাঠের টুকরোগুলো। নিতাই থরথর করে কাঁপতে কাঁপতে কোনো মতে নিজের চোখ দুটো কচলে আরেকটিবার গাছের দিকে তাকাতেই দেখল গাছের উপরে কেউ নেই। একটু সম্বিত ফিরে পেতেই এক মুহূর্ত সময় নষ্ট না করে এবার নিতাই গ্রামের রাস্তায় উঠে পড়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। কোথাও উঁচু, কোথাও নিচু, কোথায় খানাকন্দ, সবকিছু অগ্রাহ্য করে নিতাই দৌড়ে যাচ্ছে। শিরশির করে একটা ঠান্ডা হাওয়া এখনো রাস্তার পাশে ধান ক্ষেতের উপরে ঢেউ তুলে বয়ে চলেছে, যেন নিতাইয়ের সাথে তাল মিলিয়ে দৌড়ে চলেছে কেউ ওখান দিয়ে। মাথার উপরে লম্বা লম্বা গাছের ডালগুলো হাওয়ায় ক্রমশ দুলছে। পিছনে ফিরে একবার তাকালো নিতাই। না, কোথাও কেউ নেই। একটু হাঁপ ছেড়ে দম নিতে দাঁড়িয়ে পড়ল সে। লম্বা লম্বা নিঃশ্বাস পড়ছে নিতাইয়ের। গ্রামের খেটে খাওয়া লোক সে, এইটুকু ছুটতে কোনো অসুবিধাই হওয়ার কথা নয়, কিন্তু এই অবস্থায় দম ফুরিয়ে আসছে নিতাইয়ের। হাঁটুর ওপর দু হাতে ভর দিয়ে একটু জিরিয়ে নিতে যাচ্ছিল, অমনি একটা বড় কাঠের টুকরো আবার এসে পড়ল ওর পিঠে।
ব্যথায় নয়, আচমকা ভয়ে চিৎকার করে উঠল নিতাই। তারপর আবার দৌড়। কিসের তাড়া খেয়ে নিতাই দৌড়াচ্ছে তার মাথাতেও নেই। এখন সে খালি মনে বুঝেছে এখানে দাঁড়ালে বিপদ, ঘোর বিপদ। তেঁতুলতলার নির্জন টোটো স্ট্যান্ডটা পেরিয়ে দাসপাড়ার বাঁশ বাগানের গলিটার দিকে ঢুকতে গিয়েই হঠাৎ একটা কিসে পাটা বেঁধে গিয়ে মুখ থুবড়ে পড়ল নিতাই। হাঁটু দুটো ছড়ে গেছে বোধহয়। কোনো রকমে হাতে ভর দিয়ে শরীরটা তুলে রাস্তাতেই ঘুরে বসতে গেল সে। কেবল মাথাটা তুলেই তার দৃষ্টি আটকে গেল একটু দূরে। দুটো সরু পা, চামড়াটা পুরো যেন কালো হয়ে গেছে। হাঁটুর পাশে ঝুলে আছে দুটো হাত, আঙুলগুলো পাটকাঠির মতন সরু। আর কিছু দেখারও অবকাশ নিতাই পেল না। একটু আগেই নিতাইয়ের দম বন্ধ হওয়ার মতন অবস্থা হয়েছিল। এবার নিতাই দুবার ছটফট করার মতন শক্তি পেল। তারপরেই সব শেষ। চারপাশের পরিবেশটা আবার হঠাৎ করে শান্ত স্বাভাবিক হয়ে গেল, যেন একটু আগে কিছুই ঘটেনি। এমন একটা পরিবেশ চারদিকে হয়ে রইল, আর এই সমস্ত ঘটনার সাক্ষী থেকে গেল একমাত্র আকাশের গায়ে লেগে থাকা সেই চাঁদের আলোটুকু। ফাঁকা রাস্তার মধ্যে কেবল নিতাইয়ের মৃতদেহটা পড়ে রইল। তার দুটো চোখ বিস্ফারিত, বাইরের দিকে ঠেলে আসতে চাইছে যেন। নরবরে অ্যালুমিনিয়ামের থালাটাতে 5 কাপ চা বেঞ্চের ওপর নামাতে নামাতে ফটিক বলল, এই যে সবার চা চলে এসেছে। আরেকটা গল্প হোক ঠাকুরমশাই। গল্পগুলো বেশ জমেছে আজ। সেদিন ভূতের গল্প শুনে ভয় পাচ্ছিলাম, আর আজ ঠাকুরের গল্প শুনে জয় মা জয় মা, উফ ভাবা যায়। শুধু ফটিক নয়, বাকি সবাই আবদার করতে লাগলো ঠাকুর মশাইয়ের কাছে আরেকটা গল্প শুনবে বলে। ঠাকুর মশাই একবার আকাশের দিকে তাকিয়ে কি যেন একটা দেখে নিয়ে বললেন, আকাশের অবস্থা খুব একটা ভালো নয় বুঝলে। এটাই কিন্তু শেষ গল্প। এটার পর তোমরা সবাই নিজেদের বাড়ি ফিরে যেও। আমারও শরীরটা ভালো লাগছে না বিশেষ, বাড়ি যাব। তাহলে কি এখন বেরোবেন? না না, বলেই যাই, আসর ভাঙার দরকার নেই। তাই হবে ঠাকুর মশাই, এটাই শেষ গল্প। আপনি বলতে শুরু করুন। এ ঘটনা অনেকদিন আগেকার। তখন আমি বিভিন্ন গ্রামে পুজো পাঠ করতে ডাক পেতাম। আসলে ছোটবেলায় বাবার সাথে গিয়ে গিয়ে বেশ পরিচিত হয়ে গেছিল তো পুরনো লোকেরা, এই কনক চরণ জানে। তা যখনকার কথা বলছি তখন বাবার বয়স হয়েছে। কোথাও ডাক পড়লে আমাকেই পাঠাতো, আমি একা যেতাম। এরপর এক গ্রামে গেছি একবার, এই তখন বৈশাখ মাস হবে। খুব গরম, কিন্তু গ্রামের বাড়িতে বাড়িতে পাকা আম কাঁঠালের গন্ধ তখন মম করছে। প্রতি বছর বৈশাখ মাসে শুক্লা চতুর্থীতে সেই গ্রামের সীমা ছাড়িয়ে দূর দূরান্ত থেকে ভক্তদের দল এসে ভিড় জমাতো সেখানে। প্রায় গত 30-40 বছর ধরে এই কালী পুজো হয়ে আসছে। তবে এই পুজো বহু বছর আগে সেখানকার জমিদার বাড়ি শুরু করলেও তখন সেটা গ্রামের সার্বজনীন পুজো হয়ে উঠেছে। তখন দেশ স্বাধীন হয়েছে, জমিদার নেই, আর তার জমিদারিও নেই। তবে সেই পরিবারের বংশধরেরা তখনও ওই গ্রামে থাকত এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণও করত। পুজোটা হতো গ্রামের বাজারে, ওরা চণ্ডীতলায়। এই নামকরণটার পিছনেও একটা কারণ আছে। আগে নাম ছিল চণ্ডীতলাই, তবে একবার নাকি পুজোয় সামান্য ভুল ত্রুটি হওয়ার ফলে প্রতিমাকে ঘিরে তৈরি হওয়া পুজো মণ্ডপে আগুন ধরে গিয়েছিল। তাই সেই থেকেই লোকের মনে একটা ভয় জন্মেছিল
যেমনি এখানে পুজো দিয়ে মনস্কামনা পূরণ হয়নি এমন ভক্ত খুঁজে পাওয়া কঠিন, তেমন আবার পুজোর সময় সামান্য ভুল ত্রুটি হলে মায়ের প্রকোপ থেকে মুক্তি পাওয়াও কঠিন। তাই পুজোর পুরোহিত থেকে শুরু করে কিংবা গ্রামবাসী সবাই এই পুজোর ব্যাপারে খুব সতর্ক থাকত। তাই চণ্ডীতলার ব্যাপারটা একটু বলি। চণ্ডীতলা হচ্ছে একেবারে ওই গ্রামের প্রাণকেন্দ্র। প্রত্যেক শনিবার আর মঙ্গলবার হাট বসতো সেখানে। মাঝখানে একটা অশ্বত্থ গাছের নিচে একটা পাকা বেদি, চারপাশে অনেকটা ফাঁকা জায়গা, আর তার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দোকানিদের মাটির বেদি। কোনোটা খোলা, কোনোটাতে চারটে বাঁশের খুঁটির ওপর হোগলা পাতার ছাউনি, এই রকম আর কি। যেদিনকে পুজো সেদিন ওগুলো দখল করে মেলা বসেছে। তেলে ভাজা জিলিপির দোকান, পুজোর ডালির দোকান, প্রসাদের দোকান, আর ওই বিরাট গাছের নিচে বড় করে মায়ের বেদি বানানো হয়েছে। এই পুজোর বেশ একটা অদ্ভুত নিয়ম ছিল। পুজোর দিন সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে মায়ের মূর্তি তৈরি হতো। তারপর সেই মূর্তি কাঁচা অবস্থাতেই রাত ভোর পুজো চলার পর সূর্যোদয়ের আগে প্রতিমা নিরঞ্জন হয়ে যেত। একটা প্রায় গোটা রাত গ্রামের মানুষ আর দূর দূরান্ত থেকে আসা ভক্তদের দল জেগে থাকতো এই মা কালীর পুজোর জন্য। তা পুজোর দিন সকাল থেকে শুরু হলো মানুষের কর্মযজ্ঞ। পুজোর দিন সকালে একেবারে ভোরবেলায় গ্রামের মেয়ে বউদের দল মঙ্গল ঘট আর কলসি কাঁখে গঙ্গায় জল ভরতে গেল। তারপর সেইখান থেকে মন্দিরের গোটা রাস্তাটাকে সেই জল ছিটিয়ে ছিটিয়ে ধুয়ে দেওয়া হলো। তারা চণ্ডীতলায় এসে এরপর বেদিটাকে ভালো করে ধুয়ে তার চারদিকে সুনিপুণ হাতে খুব সুন্দরভাবে আলপনা দিয়ে ফুটিয়ে তুলল। এরপর সেই বেদিতেই শুরু হলো মূর্তি করা। আহ, কি সুন্দর দৃশ্য, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সকলের চোখের সামনে শিল্পী দেবী মূর্তি তৈরি করতে শুরু করলেন। সূর্য ডুবে যাওয়ার পরে প্রায় মূর্তি তৈরি করা হয়ে গেলে সেই পুরনো জমিদারের বংশধরের বাড়ি থেকে তাক লাগানো সব এক একটা গয়না নিয়ে এসে মায়ের মূর্তি সাজিয়ে দেওয়া হতো। শুরু হলো পুজো। সে এক জাঁকজমক ব্যাপার। মা কালীর রং এখানে কালো। কি অদ্ভুত ব্যাপার ভাবো, কাঁচা মাটির মূর্তি, তাতে রং ধরেছে কি সুন্দরভাবে। চোখের মণি থেকে ওষ্ঠ কি সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পরে জানতে পেরেছিলাম ওই মূর্তি বংশ পরম্পরায় তৈরি করে আসছে সেই একই পরিবার। আমি তখন মণ্ডপেই বসে পুজো দেখছি। চারপাশে হাজার হাজার মানুষের ভিড়। কোথাও কিছু বাচ্চারা খোলা জায়গা পেয়ে ছোটাছুটি করছে। মাঝে মাঝে পুজো মণ্ডপের সামনে থেকে কেউ উঠে বাইরের দিকে চলে যাচ্ছে, আবার কেউ বাইরে থেকে আসছে। আচ্ছা বলো তো দেখি, এরম বড় অনুষ্ঠানে আলোর ব্যবস্থা কিভাবে করা হতো? এ তো আর 2-5 জনের ব্যাপার নয় যে একটা লম্ফ জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে বা হ্যারিকেন জ্বালিয়ে কাজ চলে যাবে। বেলোয়ারি কাঁচের বড় বড় মোমদানি আনা হতো ভাড়া করে। তারপর লম্বা লম্বা কলা গাছের গোড়া কেটে নিয়ে তার উপর মাটির বড় বড় সরায় আগুন জ্বালা হতো। আশপাশটা বেশ কাঁপা কাঁপা আলোয় আলোকিত করে সে আলো জ্বলতো মাটির থেকে প্রায় 7-8 হাত উপরে। কারুর গায়ে ছ্যাঁকা লাগার বা কোনো অঘটন ঘটার সম্ভাবনাও কমে যেত। এই দূর দূর, দেখো গল্প বলতে বলতে কোথায় চলে গেছি। এদিকে আবার বাড়ি যাবার তাড়া আছে। তা যাক, পুজো বেশ নির্বিঘ্নে চলছে। পুরোহিত মশাই তার সাঙ্গপাঙ্গ তাদের চারপাশের মেয়ে বউরা হাতে হাতে এটা ওটা পুজোর সামগ্রী বাড়িয়ে দিচ্ছে। তাদের মাথায় তখন একটাই চিন্তা, এক চুলও যেন এদিক ওদিক না হয়ে যায় ভুল করে। একসময় এলো বলি দেওয়ার পালা। এই পুজোয় তখন পাঠা বলি হতো। একটা নয়, দুটো নয়, প্রায় গোটা 150 খানা। সেই রক্তে মূর্তি ধুয়ে গলিয়ে ফেলা হতো। সে ভারী অদ্ভুত দৃশ্য হয়ে, কিন্তু এইবারে তার ব্যতিক্রম হলো, বাধা পড়ল।
যজ্ঞ সেরে পুরুত ঠাকুর যখন বলি শুরু করার আদেশ দিলেন, ঠিক তখনই ওই যে পাশে ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করছিল, সেখান থেকেই একটা ছোট্ট মেয়ে হঠাৎ করে খেলার ছলে বোধহয় কারুর ধাওয়া খেয়ে খিলখিল করে হাসতে হাসতে একেবারে মূর্তির সামনে এই থালা ওই প্রদীপ উল্টে ঢুকে পড়ল। উপস্থিত সবাই একেবারে রেড়ে করে উঠল। পুরোহিত মশাই প্রমাদ গুনলেন। সবার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। গ্রামেরই একজন বউ যে এতক্ষণ বসে হাতে হাতে জোগাড় দিচ্ছিল, নিজের আসন ছেড়ে উঠে সেই বাচ্চা মেয়েটাকে কোলে করে সরিয়ে নিয়ে আসতে উদ্যত হলো। বাচ্চা মেয়েটা এই কয়েক মুহূর্ত মায়ের মূর্তির দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু ওই ভদ্রমহিলা মেয়েটির কাছে গিয়েই তারস্বরে চিৎকার করে উঠলেন। উপস্থিত সকলে এবার লক্ষ্য করল মেয়েটা যেন অস্বাভাবিক রকম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেই ভদ্রমহিলা কেন চিৎকার করেছে সেই ব্যাপারটা এতক্ষণে ধীরে ধীরে সবার কাছে স্পষ্ট হতে আরম্ভ করল। ছোট ফুটফুটে মেয়েটার শরীর কেমন অদ্ভুতভাবে ফ্যাকাশে হয়ে আসছে। শিরা উপশিরাগুলো এবারে সাদা কাগজে পেন্সিলের আঁচড় কাটা রেখার মতো সারা শরীর সারা মুখ স্পষ্ট হয়ে আসছে। ছোট্ট দুটো চোখের শীতমণ্ডল মানে চোখের সাদা অংশটায় লাল শিরার বলিরেখা সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে। দূর থেকে দেখলে চোখ দুটোকে একেবারে টকটকে লাল দেখাচ্ছে, যেন সারা শরীরের রক্ত যেন ওই চোখ দুটো দিয়ে কেউ টেনে বার করে নিচ্ছে। এতক্ষণে চারদিকের মানুষজনের মধ্যে একটা গম্ভীর গুঞ্জন জেগে উঠেছে। এই দৃশ্য দেখে যেই বউটা উঠে এসেছিল সে বোধহয় স্নায়ুর ওপর চাপ সহ্য না করতে পেরে ওখানেই পড়ে মূর্ছা গেল। এমন সময় ভিড়ের মধ্যে থেকে একজন চেঁচিয়ে উঠল, এ কি হলো গো? তোমরা একবার দেখো, মায়ের মুখটা দেখো। একা একা অনেকেই ভয় পায়, কিন্তু জীবনে এই প্রথমবার বোধহয় দেখলাম কয়েক হাজার মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ ভয়ে শিউরে উঠেছে। সকলের চোখ তখন প্রতিমার মুখের দিকে। যেই মুখটা কিছুক্ষণ আগেও কুচকুচে কালো ছিল, এখন সেটা টকটকে লাল। আমি সেইখানে না থাকলে ঘটনাটা বিশ্বাস করতে পারছিলাম না। যতই পুজো আচ্ছা করি, কিন্তু এই জিনিস যে প্রায় অবিশ্বাস্য। আর আমি একা নয়, সমস্ত ঘটনা ঘটছে হাজার হাজার চোখের সামনে। কয়েকজন মহিলা আঁচল বেঁধে ওই বউটাকে তুলতে গেলেন। এমন সময় ভিড়ের মধ্যে থেকে এক বউ হাউমাউ করে কাঁদতে কাঁদতে ছুটে এলো ওই বাচ্চা মেয়েটার দিকে। তাকে আসতে দেখে আরো কয়েকজন মহিলা এগিয়ে গেলেন ওই ছোট্ট মেয়েটার দিকে, কিন্তু পুরোহিত মশাই তাদের হাত দেখিয়ে একটু দূরেই দাঁড় করিয়ে রাখলেন। কাঁপা কাঁপা গলায় উনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ওকে এখন ছুলে তোমাদের বিপদের শেষ থাকবে না। ওর কি হয়েছে পুরুত মশাই? কি হয়েছে আমি জানি না, তবে ওকে এখন তোমরা ধরে রাখো। যতই ছটফট করুক, ওকে এখন তোমরা ধরে রাখো। এই কথাটা তিনি ওই ভিড়ের মধ্যে থেকে কাঁদতে কাঁদতে ছুটে আসা মহিলাটির দিকে ইঙ্গিত করে বাকি বউদের উদ্দেশ্য করে বললেন। বুঝতে পারলাম এই মেয়েটা ওই বউয়ের সন্তান। পুরুত মশাইয়ের গলা তখন কাঁপছে। তিনি আবারও বললেন, মা ভর করেছে কিনা ঠিক বুঝতে পারছি না, তবে মা ওকে ধরেছে। দুই মায়ে মিলে টানাটানি করলে ওর অত ছোট শরীর ওই প্রাণটাকে আর ধরে রাখতে পারবে না গো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার মেয়ের কাছে আমাকে নিয়ে চলো, আমার মেয়ের কাছে নিয়ে চলো, আমাকে আমার মেয়েটাকে আমার কাছে নিয়ে দাও। সে একেবারে বিচ্ছিরি কাণ্ড, কি বলবো তোমাদের। একদিকে ওই মহিলা অজ্ঞান হয়ে পড়েছে, তাকে একটু দূরে উঠিয়ে নিয়ে গিয়ে কিছু লোকজন তার মুখে এখন জল ছেটাচ্ছে। ছোট্ট মেয়েটা পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছে মায়ের মূর্তির সামনে। তার মা এদিকে প্রায় কাঁদতে কাঁদতে একেবারে মুচড়ে পড়েছে, একবার বিলাপ বকছে,
তাকে ধরে রাখতে 4-5 জন মহিলা মিলেও হিমশিম খাচ্ছে। পুরুত মশাই একেবারে হতবম্ব হয়ে বোকার মতো দাঁড়িয়ে আছেন মাঝখানে। এদিকে মায়ের মুখটা একেবারে টুকটুকে লাল হয়ে উঠেছে। প্রায় 1000 খানেক মানুষের মনে একসাথে একেবারে একটা আতঙ্কের স্রোত আছড়ে পড়েছে। পুজোর মাথারা মানে এই গ্রামের মুরব্বি মোড়ল গোছের লোকেরা কি করা উচিত কিছুই ঠাউর করে উঠতে পারছে না। আমি যেই বাড়িতে ছোট করে আর কি পুজো করতে গেছিলাম সে ওই গ্রামেরই মুরব্বি গোছের লোক ছিল। তার সাথে পুজোর বেদির অপেক্ষাকৃত কাছেই বসে সবটা দেখছিল। কত লোক চত্বর ছেড়ে চলে যেতে শুরু করেছে আতঙ্কে। কেউ কেউ আবার আগ্রহ সহকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে চলেছে। বাচ্চাটার শরীরটা কেমন যেন মরা গাছের ডালের মতন শুকনো হয়ে যাচ্ছে চোখের সামনে। এখন বলতে যতটা সময় লাগছে এসব ঘটতে কিন্তু তখন এতটা সময় লাগেনি। ভাবনা চিন্তা করে কিছু করে ওঠার আগেই হঠাৎ এক সময় বাচ্চা মেয়েটা খড়কুটোর মতন কাত হয়ে যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেখানেই পড়ে গেল। এইবারে লোকে একেবারে রেড়ে করে ছুটে গেল মায়ের মূর্তির পদদেশে। পুরুত ঠাকুর এইবারে আর কাউকে সামলাতে পারল না, আমিও ছুটে গেলাম। চক্রবর্তী মশাইয়ের গলা শুকিয়ে এসেছে। তার মুখের ওপর বিষণ্ণতার ছাপ স্পষ্ট। ফটিক উঠে গিয়ে ওনার দিকে একটা জলের জগ বাড়িয়ে দিল। নিন ঠাকুর মশাই। দে। চক্রবর্তী মশাই 2 হাতে জগটা নিয়ে ঘটঘট করে সিধে গলার মধ্যে খানিকটা জল ঢেলে নিলেন। তারপর আস্তে আস্তে বললেন, আমি সামনে এগিয়ে গিয়ে দেখলাম পুরুতের চোখে জল। তিনি আকুল স্বরে হাত জোড় করে দেবী মূর্তির উদ্দেশ্যে বলছেন, ক্ষমা কর মা, ক্ষমা কর, সন্তানের ভুল ক্ষমা কর। তুই শান্ত হ মা, তুই শান্ত হ। মা কিন্তু সেবারে আর ক্ষমা করেননি। বাচ্চা মেয়েটার ছোট্ট শরীরটা মায়ের পায়ের কাছে পড়ে রয়েছে নিথরভাবে। নিচু হয়ে বসে দেখলাম দেহখানা কাঠের মতন শক্ত হয়ে গেছে। ছোট্ট শরীরটা শুকিয়ে গিয়ে যেন আরো ছোট দেখাচ্ছে। তার আত্মা বোধ হয় তার শরীরটাকে অনেকক্ষণ আগেই ত্যাগ করেছে। আজও পোড়া চণ্ডীতলায় মা রক্তবর্ণা রূপেই পূজিতা। সেই ভদ্রমহিলা যিনি প্রথমে মেয়েটা ছুটে আসার সময় এগিয়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছিলেন, তিনি সেদিন রাত থেকেই পড়েছিলেন ধুম জ্বরে। অবচেতন অবস্থায় তিনি মাঝে মাঝেই বিড়বিড় করে বলতেন, আমায় রক্ত যাবা রঙেই পুজো করবি। স্বপ্নে নাকি মা তাকে দেখা দিয়ে বলেছিল যে বলি শুরু হতেই তার সামনে প্রথমে সেই হতভাগ্য মেয়েটি বলি হিসেবে নিবেদিত হয়। তাই মা না গ্রহণ করে পারেননি। আসলে শুভ শক্তি হোক কিংবা অশুভ শক্তি, তাকে তুষ্ট না করতে পারলে তার প্রকোপ মানুষের ওপরই পড়বে। এ অনেকটা ভাগ্যের পরিহাসের ব্যাপার। তুমি সারা জীবন কারুর মন জয় করে চলতে চলতে হঠাৎ করে যদি তার বিরাগ ভাজন হও, তবে সে সেই মূর্তি তোমার এতদিনের করে চলা সেবা যত্ন কিংবা ভালো কাজ সেই মুহূর্তের জন্যই ভুলে যেতে পারে। তাই যে কোনো শক্তি নিয়ে সাধনা করা কিংবা নাড়াচড়া করা খুব একটা সহজ নয়। এক্ষেত্রে বারবার খুব সাবধান থাকার প্রয়োজন। ঠাকুর মশাইয়ের গল্প শেষ হতেই আমরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। ঠাকুর মশাই আর একবার আকাশের দিকে তাকিয়ে বললেন, না, আর দেরি করা ঠিক হবে না, চলো তোমরা বাড়ি ফিরে চলো। আমি উঠলাম, বুঝলে, আমার শরীরটা তো বিশেষ ভালো নেই। ঠাকুর মশাইয়ের বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি। আসলে আমি যে বাড়িতে থাকি সেটাও ঠাকুর মশাইয়েরই একটা বাড়ি। কিন্তু ঠাকুর মশাই আমার জন্য অপেক্ষা না করে ওরম ব্যস্ত হয়ে উঠে পড়ে প্রায় হন হন করে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন কেন? আর শরীর খারাপ হলে
মানুষ আবার অতটা জোরে হাঁটতে পারে নাকি? আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম রাম গাঙ্গুলি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। বুঝলাম উনিও একই ব্যাপার ঠাউর করে ওঠার চেষ্টা করছেন। দুজনের মধ্যে আর কোনো কথা হলো না এই নিয়ে। ঠাকুরমশাইয়ের ব্যবহারে আমরা দুজনেই বেশ অবাক হয়ে গেলাম। আমরা সবাই উঠে দাঁড়িয়ে যে যার বাড়িতে ফিরব, ঠিক এই সময় আমার প্যান্টের পকেটের ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। দেখি কে। হ্যালো। হ্যালো মাস্টার বাবু, হ্যাঁ, কে বলছেন? আমি হরেন্দ্রনাথ মণ্ডল নিশিকান্তপুর থেকে বলছি। ও হ্যাঁ হ্যাঁ, বলুন হারানবাবু, সব কিছু ঠিক আছে তো? না, কিছুই ঠিক নেই, নিতাই মারা গেছে। মানে? আমি এত জোরে চেঁচিয়ে উঠলাম যে চারপাশের সবাই আমার দিকে চমকে উঠে ফিরে তাকালো। আমার মুখ চোখের হঠাৎ ভাব পরিবর্তন দেখে থমকে দাঁড়িয়ে পড়ল তারা। মানে মেরে ফেলেছে আর কি। কি হয়েছে? কি কি বলছেন আপনি? কে? একটু আগেই গ্রামের কয়েকজন ওই শহর থেকে ফিরছিল, তখন ওই দাসপাড়ার মুখটায় বাঁশবাগানের কাছে এসে দেখে কি? নিতাই, আমাদের নিতাই ঘাড় মোটকে পড়ে আছে রাস্তার মাঝখানে। এখন গোটা গ্রাম জড়ো হয়েছে এইখানে। আমি, গণেশ, ভোম্বল সবাই এসেছি। কিভাবে কি হলো কিছু বুঝতে পেরেছেন? জানি না, আমরা কেউই কিছু বুঝতে পারছি না। এক মিনিট, কি হয়েছে ভোম্বল? এক মিনিট ধরুন মাস্টার। আমার মুখ থেকে আর কোনো কথা বেরোলো না। আমি চুপ করে অপেক্ষা করতে থাকলাম। ওপার থেকে কয়েকটা আতঙ্কিত কণ্ঠস্বর ভেসে এলো। কি ওটা কি ভোম্বল? দেখেন তো হরেন্দা, একটা চেলা কাঠ পুরো পোড়া নিতাইয়ের পায়ের কাছে। নিতাই এটাতেই হোঁচট খেয়ে পড়েছিল। মাস্টার বাবু আছেন নাকি ফোনে? হ্যাঁ, একবার দিন তো। নে। মাস্টার বাবু মনে আছে সেই শ্মশানের রাত্রিরে কি? একটা পোড়া চেলা কাঠের টুকরো বাইরে থেকে এসে পড়েছিল আপনাদের গাঙ্গুলিদার পিঠে? হ্যাঁ। মনে আছে? ওটার থেকে তখনও ধুয়ো বেরোচ্ছিল। হ্যাঁ। এই কাঠটাও তো এখনো একটু গরম গরম ঠেকছে। ঠিক সেই সময় আকাশের ঈশান কোণে বিদ্যুৎ চমকে উঠল, আর তারপরে শুনলাম কান ফাটানো বাজের আওয়াজ। আমি হতবম্বের মতো দাঁড়িয়ে আছি। আমাকে ঘিরে রাম গাঙ্গুলি আর বাকিরা। এতক্ষণ জমিয়ে আড্ডা দিতে দিতে এতই মশগুল হয়ে পড়েছিলাম যে নিশিকান্তপুরের শ্মশানের ঘটনাটা মন থেকে প্রায় একরকম মুছে গিয়েছিল আসন্ন কোনো বিপদের আশঙ্কা। কিন্তু একটা ফোন কলে ওই রাতের বিভীষিকা ফিরে এসে যেন পুনরায় গ্রাস করল আমাকে আর রাম গাঙ্গুলিকে। তাহলে কি ফণিদাদুর প্রেতাত্মা ফিরে এসেছে? নিশিকান্তপুরের পর কি এবার তালদিঘির পালা? তালদিঘির ওপর ঘনিয়ে এসেছে ঘন কালো মেঘের ছায়া। নেমে এসেছে আরো গভীর এক অন্ধকার। চলেন মাস্টার, বাড়ি ফিরে যাই। ব্যাপারখানা না ঠিক সুবিধা ঠেকছে না। নমস্কার। 221B হ্যারিসন রোড থেকে আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনি শুনলেন তালদিঘি অডিওভার্সের 4র্থ এপিসোড, গাবতলার চায়ের দোকানে। এর পূর্ববর্তী এপিসোড শ্মশানের সেই রাত
ভিডিওটা না দেখে থাকলে এবং গল্পটা না শুনে থাকলে আমাদের তালদিঘি প্লেলিস্ট, ডেসক্রিপশানে আমাদের তালদিঘি প্লেলিস্ট অবশ্যই চেক করবেন। আজকের এপিসোড রচনায় আমি সুমিতেন্দ্র এবং লেখক সুকান্ত দাস। আজকের গল্পের রাম গাঙ্গুলির চরিত্রে শুভদীপ, কনকনাথ কর্মকারের চরিত্রে সৌরভ রায়, জনৈক মহিলা দেবী এবং আরও বিভিন্ন চরিত্রে অস্মিতা মুখার্জি পাল, অন্যান্য চরিত্রে প্রত্যয় এবং আমি সুমিতেন্দ্র। আশা করি গল্পটা ভালো লাগলো। শুভরাত্রি। দেখা হচ্ছে পরের তালদিঘির গল্পে। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড।